গল্প পড়ন্ত বেলা। গল্পকার রিমা বিশ্বাস। সবুজ ঘাসে মোড়া পার্ক। সূর্য হেলে পড়েছে পশ্চিম আকাশে। গাঢ় রোদটা এখন প্রায় ম্লান। ঈশান বল নিয়ে ছোটাছুটি করছে। লাল গেঞ্জি, জিন্সের ছোট্ট প্যান্ট। সঙ্গে তার সঙ্গী সাথীরা। ছোট্ট বুবলি পার্কের নতুন সদস্য। সে ছুটছে ঈশানের পিছু পিছু। এই মেয়েটা, এই মেয়েটা। ঈশান ঘুরে দাঁড়ালো। ফর্সা টুকটুকে রং, ঘাড় পর্যন্ত কোঁকড়া চুল, ফোলা ফোলা গাল, খুদে নাক, বড় বড় দুটো চোখে রেগে রেগে বলল, আমি মেয়ে না, আমি ছেলে। না, তুই মেয়ে, বুবলি বলল জেদে। না, আমি ছেলে। ঈশানও একই রকম রাগী। পার্কের বেঞ্চে বসে ওদের কাণ্ড দেখে হেসে গড়াচ্ছিল কৌশিকী। এক ঝাঁক পাখি উড়ে গেল ডুবে যাওয়া সূর্যের দিকে। বেঞ্চ থেকে উঠে কৌশিকী ডাক দিল, ঈশান, চলো বাড়ি যাই। ছোট্ট ছোট্ট আঙুলে তর্জনী আর বৃদ্ধাঙ্গুষ্ঠযুক্ত করে ঈশানের আবেদন, আলেক তু মাম্মা। এবার ওর হাতটা খপ করে ধরল কৌশিকী। এখন আরেকটু নয়। না, এখন নয় প্লিজ। ঈশান পা দাপালো। বায়না করে না ইস্যু, তুমি ভালো ছেলে না। কৌশিকী ছেলের ঝালুর ঝুলুর চুলগুলো কপাল থেকে সরিয়ে চুপ করে চুমু খেলো কপালে। ছোট ছোট হাতে মার গলায় জড়িয়ে ধরে ঈশান বলল, মাম্মা আইসক্রিম। না সোনা, এখন এত ছোটাছুটি করেছো, এখন পুরো ঘেমে রয়েছো তুমি। এখন কেউ আইসক্রিম খায়? এখন বাড়ি যাব না মাম্মা, আলেক তো ঘুরবো। আচ্ছা বেশ, তাই চলো, হেসে বলল কৌশিকী। ছেলে কোলে হাঁটা দিল রাস্তার উপরে জমকালো শপিং মলটার দিকে। রোজই বেরোবে বেরোবে করে বেরোনোই হয় না। ঈশানের 3 বছর হওয়ার পর সব স্কুলে ফর্ম তোলা, ইন্টারভিউ দেওয়ার পর্ব মিটিয়ে এখন তিনি ভালো স্কুলে চান্স পেয়েছেন। সামনের সপ্তাহ থেকে স্কুল ব্যাগ, পেন্সিল ব্যাগ কেনা হয়ে গেছে, কিন্তু লাঞ্চ বক্স আর ওয়াটার বটলটা কেনা হয়নি এখনও। তাই আজ যখন ছেলে বায়না করলো, তখন নয় শপিং মল ঘুরে ওই দুটো জিনিস কিনেই নেওয়া যাক। ঝাঁ চকচকে শপিং মলের কিট সেকশনে ঘুরে ঘেটে পছন্দ হলো একটা লাঞ্চ বক্স আর ওয়াটার বোতল। ঈশানের হাতে ধরিয়ে দিয়েছে লাঞ্চ বক্স আর গলায় ঝুলছে ওয়াটার বটল। ছেলে তো কি খুশি, চোখে মুখে যেন বিজলি বাতি ঝিলমিল করছে। ক্যাশ পেমেন্ট করে ছেলেকে কোলে তুলে নিয়ে যখন কাউন্টার থেকে ঘুরেছে, তখনই জোর ধাক্কা লাগলো একটা লোকের সঙ্গে। আর লম্বায় 5-10 চওড়া ছাতির বছর 29-এর যুবকটির সঙ্গে মুখোমুখি হতে বুকটা ধক করে উঠল। মুহূর্তে সারা শরীর কেঁপে গেল কৌশিকীর। সারা শরীর বেয়ে কেমন একটা কাঁপুনি এসে যেন নাড়িয়ে দিল কৌশিকীকে। কৌশিকী কোনো রকমে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল, কিন্তু সে যুবক হাত বাড়িয়ে পথ আটকে দিল কৌশিকীর। ওয়েট! ঈশানকে বুকে আঁকড়ে কৌশিকীর ভুরু কুঁচকে তাকালো। বাচ্চাটাকে? যুবক প্রশ্ন করল। দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। কৌশিকী পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। সে বলল, ভুল করছো কৌশিকী, অফকোর্স ইটস মাই বিজনেস। ঈশান মায়ের কোলে বসে শুনছিল কথোপকথন। মায়ের শরীরের উত্তেজনা, জোরে জোরে শ্বাস পড়া, হয়তো অনুভবও করছিল। তাই বলে উঠল, মাম্মা, ও কে? কে লোকটা? কেউ না ইস্যু। কিন্তু সে যুবক যেন এবার আঁতকে উঠল। মাম্মা? তার মানে এটা আমার ছেলে? তুমি আমাকে আমার ছেলের থেকে আলাদা করে রেখেছ? তুমি পারলে? কৌশিকী তখন সারা শরীর কাঁপছে। বুকের ভিতর বুঝি কেউ ড্রাম পিটছে। আর না দাঁড়িয়ে হনহনিয়ে হাঁটা দিল কৌশিকী। কিন্তু সে যুবক এবার পিছু নিল। তোমাকে ছাড়বো না, আমি কোর্টে যাব, কেস করব। তুমি আমার ছেলে কেড়েছ। যুবকের গলার স্বরে উগ্রতা। দ্রুত পায়ে কৌশিকী হেঁটে চলেছে। ওর পিছনে সেই যুবক। ঈশান মায়ের কোলে মুখ ঘুরিয়ে পিছনে সেই যুবকের দিকে অবাক দৃষ্টিতে চেয়ে। সেই বড় বড় চোখের দিকে তাকাতে যুবকের গলা সুর নরম হলো। বলল, সোনা, আমি তোমার বাবা। আমি বাবা বাবু। ততক্ষণে কৌশিকী মেন রাস্তার উপর ছুটে যাওয়া একটা হলুদ ট্যাক্সি দাঁড় করে উঠে পড়েছে। এবার সে যুবক ট্যাক্সির জানালা ধরে কড়া হুমকি দিল, তোমার সুখের দিন শেষ, এবার শুধু দেখো আমি কি করি। কোনো উত্তর দিতে পারল না কৌশিকী। তখনও সারা শরীর কাঁপছে, পেশি স্নায়ু উত্তেজিত, সালোয়ারটা ভিজে গেছে ঘামে। মস্তিষ্ক তখন স্মৃতিকে রিওয়াইন্ড করাচ্ছে। দেবব্রত আজ নিজেকে ঈশানের বাবা বলে দাবি করছে। এই দেবব্রতর সঙ্গে কলেজ লাইফে প্রেম। এই দেবব্রতর সঙ্গে লড়েছে সবার সঙ্গে,
বন্ধু বান্ধব, মা বাবা, তারপর বাড়ির সবার অমতে বিয়ে। এই দেবব্রত একদিন হাত ধরে হিড়হিড় করে টানতে টানতে ঘর থেকে বের করে দিয়েছিল কৌশিকীকে। আমার মাকে অপমান আমি কখনো টলারেট করব না। হাউ ডেয়ার ইউ! তুমি পুরো কথা না শুনেই কেন চেঁচাচ্ছ? দেবব্রত চেঁচাচ্ছিল কোনো কিছু না শুনেই। তোমার বাবা মা কেন আমাদের ফ্যামিলিতে ইন্টারফেয়ার করবে? তোমার বাবার এত সাহস! আমার বাড়িতে এসে আমার মাকে শাসিয়ে গেছে। খুন করে দেব, আগুন লাগিয়ে দেব। কাকে খুন করবে? আমার বাবাকে? সেটা কি তোমার মায়ের ট্রেনিং? শাট আপ ইউ ব্লাডি! থামলে কেন? পুরোটা বলেই দিতে। এই যে আপনি, আপনাকে বলছি, ছেলে নয় জন্তু প্রসব করেছেন। জন্তুর সঙ্গে থাকার দরকার কি? মানুষ মা বাপের কাছে গিয়ে থাকো। আমার আর আমার মায়ের শান্তি ভঙ্গ করো না। অনেক কষ্টে মানুষ করেছে মা। সেই দিনই ছাড়লো ও বাড়ি। ও বাড়ি থেকে বেরিয়ে আর একবারের জন্য পিছন ফিরে তাকায়নি কৌশিকী। আর দেবব্রত এসেছিল একটিবার ক্ষমা চাইতে বা আপোষ করতে? না, আসেনি। এখন দাবি করছে ছেলের। ঠিকই বলেছিল কৌশিকী, ও একটা জন্তু, যার মধ্যে মানবিকতা নেই। নইলে কোথায় বলবে কবে ছেলে হলো, তুমি একা কি করে সব সামলালে? তা না, বলে কিনা কোর্টে যাবে। ভিতরে ভিতরে ফুঁসছিল কৌশিকী। বাড়িতে ঢুকে নিজের পুরোপুরি বিধ্বস্ত মনে হচ্ছিল। দরজা খুলে শিপ্রা বললেন, কি রে, কিছু হয়েছে নাকি? মুখটা এমন কালো করে আছে যে? ঈশানের তৎক্ষণাৎ উত্তর, একটা দুত্তু লোক মাম্মাকে বিরক্ত করছিল। সে কি? কে? শিপ্রা আঁতকে উঠলেন। কৌশিকী ছেলের মাথায় হাত বোলালো। ও ঘরে গিয়ে একটিবার দেখো তো দাদু কি করছে। ঈশান ছুটতে চলে গেল। সোফায় শরীরটাকে ছেড়ে দিয়েছে কৌশিকী। উদ্বেগে বলল, দেবব্রত 4 বছর পর হঠাৎ আবার কেন এলো মা? দেবব্রত? কোথায় পেলি ওকে? শিপ্রা হকচকিয়েছেন। বলছে নাকি ছেলের জন্য কোর্ট কেস করবে। সারা শরীর রাগে আমার কাঁপছিল। এত শয়তান, হঠাৎ ছেলের জন্য আবেগ উথলে উঠেছে। যখন প্রেগনেন্সির খবরটা দেওয়া হলো, ওর মা জানালো আমার ছেলে কি করবে শুনে? আমাদের বাড়ি থেকে চলে যাওয়ার পর প্রেগনেন্ট হলো। কার বাচ্চা আমরা জানি? এখন সেই ডাইনি মায়ের জানোয়ার ছেলের হঠাৎ পুত্রটান জেগে উঠল। আবার আমাকেই ধমকাচ্ছে। কোনো উত্তর দেইনি, কারণ রাগে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়েছিলাম। তাছাড়া চাইছিলাম না ঈশান কোনো সিনক্রেট দেখে। কিন্তু ও তো ঈশানের বাবা, তোদের তো ডিভোর্সও হয়নি। কথাটাই যেন বিষ ছিল। দাঁত মুখ খিচিয়ে উঠল কৌশিকী। মা প্লিজ, ঈশানের কোনো বাবা নেই। ওর বাবা ওর মা সব আমি ওকে এনেছি এই পৃথিবীতে একা। হুইজ হি? একটা উটকো লোক। শিপ্রা দীর্ঘশ্বাস ফেললেন। বললেন, তোরাই তো নিজেরা বিয়েটা করেছিলি, এখন পস্তাচ্ছি। রবিবার সকালটা কৌশিকীর কাটে ঈশানের সঙ্গে। সপ্তাহের বাকি দিনগুলো তো অফিস। কৌশিকী আজ একটু আলসেমিতে বেলা করেই উঠেছিল। ঈশানকে শিপ্রা ঘুম থেকে তুলে জলখাবারটা খাইয়ে দিয়েছেন যেমন দেন। কৌশিকী কফি কাপ হাতে ব্যালকনিতে এসে দাঁড়িয়েছিল। এখান থেকে ফ্ল্যাটের ক্যাম্পাসের সামনেটা পরিষ্কার দেখা যায়। কচি কাঁচা বাচ্চাগুলো সকালে বিকেলে এখানেই হুটোপুটি করে। সকাল প্রায় 9টা। নরম রোদে ঈশান খেলছে। সঙ্গে হচ্ছে বয়সে অনেকটা বড় অর্ক। তাকে কি শাসনই না করছে ছেলে। তা দেখে মুখ চেপে হাসছিল কৌশিকী। কৌশিকীও তো ছোটবেলায় এমনই গুন্ডা ছিল। ছেলেটাও হয়েছে হুবহু মায়ের মতন। দেখছিল আর ভাবছিল এসব। ঠিক তখনই চোখে পড়ল গেটের কাছটায় একটা হলুদ ট্যাক্সি এসে দাঁড়ালো। এত সকালে কে এলো ফ্ল্যাটে? কোন বাড়িতে এলো? নতুন লোক কে? ভাবতে না ভাবতেই বুকটা কেঁপে উঠল। দেবব্রত? দেবব্রত নামলো ট্যাক্সি থেকে। আর কৌশিকীর কিছু করার বা বোঝার আগেই ঈশানকে কোলে তুলে নিল দেবব্রত। ঈশান চিৎকার করে কাঁদছে, হাত পা ছুটছে। কৌশিকীর যেন কিছুক্ষণের জন্য মাথা কাজ করা বন্ধ হয়ে গিয়েছিল। পাস হচ্ছিল না। ঈশান কাঁদছে, চেঁচাচ্ছে, আর কৌশিকী 3তলার ব্যালকনিতে দাঁড়িয়ে স্থির, শক্ত হয়ে। হঠাৎ যেন ঈশানের কান্নাটা সারা শরীরটাকে ঝাঁকিয়ে দিল। ঈশান ডাকছে, মাম্মা মাম্মা। শরীরে বিদ্যুৎ খেলে গেল কৌশিকীর। কৌশিকী ছুটতে শুরু করেছে। হন্তদন্ত হয়ে ছুটতে ছুটতে নেমে আসছে সিঁড়ি বেয়ে। ঈশান ঈশান, মাম্মা আসছে সোনা। ক্যাম্পাসে এসে দুহাত বাড়িয়ে দিল কৌশিকী।
দাও, আমার ছেলে, এক্ষুনি দেবে, বলল কড়া শাসানিতে। ঈশানকে দূরে সরিয়ে নিল দেবব্রত। একরকম হুঙ্কার দিয়েই উঠল, দেব না, দেব না, আমার ছেলে আমি কাউকে দেব না। ঈশান চেঁচাচ্ছে তারস্বরে, মাম্মা, মাম্মা, চেঁচাচ্ছে ঈশান, কিন্তু দেবব্রত যেন কিছুই শুনতে পাচ্ছে না। আঁকড়ে ধরে আছে ঈশানকে, ছাড়বে না কিছুতেই। ঈশানের নরম শরীর বলিষ্ঠ পেশির চাপে ব্যথা পাচ্ছে, তা খেয়াল নেই দেবব্রতর। দেবব্রত খাঁচার পশুর মতন খিচিয়ে উঠছে। নিজের প্রাপ্যকে পাওয়ার আকাঙ্ক্ষায় স্থান কাল পাত্র ভুলে গেছে। কিন্তু ঈশান যে ভয় পাচ্ছিল। ঈশান যেই অচেনা লোকটার কাছ থেকে ছাড়া পেয়ে মার কোলে যেতে চাইছিল, তাই ঈশানও ছোট ছোট হাতে দেবব্রতকে মারছে, মারছে ওর মুখের মধ্যে। ঈশান কাঁদছে, কেঁদে কেঁদে বলছে, দুত্তু, পাজি। সোসাইটির লোকজন ছুটে এসেছে চেঁচামেচি শুনে। কৌশিকীর বাবা বাজার থেকে ফিরছিলেন সেই সময়। এ দৃশ্য তিনিও হকচিকিয়ে গেছেন। রোদের তাপে মাথার তালু গরম, তবে এ দৃশ্য তো মাথায় আগুন ধরিয়েই দিল। থলি ফ্ল্যাটের চত্বরে ছুঁড়ে ফেলে তেড়ে গেলেন বিকাশ। ক্রুদ্ধ কৌশিকীর পৌর বাবা বিকাশ ধমকে উঠলেন, জানোয়ার, ইতর। দেবব্রতর কলা চেপে ধরলেন উনি। আমার মেয়ের জীবন শেষ করে নাতিটাকে শেষ করতে এসেছো? আপনি আপনি একটা কুটিল লোক। আপনার জন্য আমার জীবন শেষ হয়েছে। যেমন আপনি তেমন আপনার মেয়ে নিষ্ঠুর। দেবব্রত তখনও ঈশানকে আঁকড়ে, চাপকে সিধে করব, চড়া গলায় বললেন বিকাশ। দেবব্রতর কলা ছেড়ে সোসাইটির একটা অল্প বয়সী ছেলেকে ডেকে বললেন, এই কিশোর, ক্লাবের ছেলেদের খবর দে তো। কৌশিকী এবার দেবব্রতর কোল থেকে টেনে নিজের কাছে নিল ঈশানকে। ক্লাবের ছেলেদের কথাই ক্ষণিকের জন্য বোধহয় অন্যমনস্ক হয়ে পড়েছিল দেবব্রত, তাই আলগা হয়েছিল হাতের ডোর। আর ঈশানের লাগাতো ছটফটানিতেও কিছুটা ক্লান্ত হয়ে পড়েছিল দেবব্রত। মন থেকে শরীর থেকে তাই আর আঁকড়ে রাখতে পারছিল না ছেলেকে। কৌশিকী টেনে নিল নিজের কাছে। ঈশান মাকে পেয়ে জাপটে ধরেছে, কাঁদছে ফুলে ফুলে। ওর ছোট্ট বুকের ভিতর হৃৎপিণ্ডের দাপাদাপি টের পাচ্ছিল কৌশিকী। ছেলে কাঁপছে ভয়ে। অমন গোল ফর্সা মুখটা শুকিয়ে কালো হয়ে গেছে। এসব শুনতে পেয়ে শিপ্রাও বাইরে বেরিয়ে এসেছিলেন। চারিপাশে লোকজনের ভিড়, রাস্তায় গড়াগড়ি খাওয়া বাজারের আলু পটলে পেঁয়াজ। ছোট্ট ঈশানের ফোঁপানি দেখে স্তম্ভিত হলেন। বিকাশ চিৎকার করে চলেছে গলা শিরা ফুলিয়ে, বয়স হয়েছে এতটা, তাতে রোদে পুড়ে এসেছে, চোখ মুখ লাল, প্রেশারের রুগী, এবার বুঝি কিছু একটা হয়েই না যায়। বিকাশ রাগে কাঁপছেন। ইউ সোয়াইন, ছেলে দেখাচ্ছ, লজ্জা করে না? জানো বাপ কাকে বলে? বাপ হওয়া সহজ মনে করেছ? আপনি মাঝে আসবেন না, এখানে আমি আপনার কোনো রকম ইন্টারফারেন্স সইব না। দেবব্রত চেঁচাচ্ছে উচ্চগ্রামে। শিপ্রা ওদের কাছে গিয়ে ধীরে ধীরে বললেন, ঘরের সমস্যা ঘরে মেটালে হয় না, রাস্তায় কেন? তোমরা দুজনেই ঘরে এসো। তেতে যাওয়া মহল যেন শিপ্রার কথা শীতলতায় ঠান্ডা হয়ে গেল। বিকাশ থেমে গেলেন। দেবব্রত মাথা নামিয়ে নিল। কৌশিকী ছেলে কোলে আগে ঢুকে পড়েছিল। এবার শিপ্রার পিছু পিছু ওদের তিনতলার ঘরে ঢুকলো বিকাশ আর দেবব্রত। ড্রয়িং রুমে এসে সোফায় গম্ভীর মুখে বসে দেবব্রত, গম্ভীর বিকাশও। ঈশানকে কোলে নিয়ে শিপ্রা এলেন ড্রয়িং রুমে। ছেলেকে দেখার সঙ্গে সঙ্গে দামি পাথরের মতন ঝলমল করে উঠল দেবব্রতর মুখটা। ছেলেকে একবার কোলে পাওয়ার জন্য দু চোখ আশায় জল জ্বলে। শিপ্রা বললেন, দেবব্রত, যদি একবার ছেলের বুকে কান পাততে তবে বুঝতে কত জোরে জোরে ওর বুকটা ধকধক করছে। ও শিশু, সবে 3 বছর বয়স, ছোট্ট একটা প্রাণ। ওকে সুরক্ষা দিতে না পারো, ওর প্রাণটা নিয়ে এমন টানাটানি করো না। মুহূর্তে মুখটা কালো হয়ে গেল দেবব্রতর। চোখে মুখে বিরক্তি নামল। গলার স্বর ভারী হয়ে গেল দেবব্রতর। আপনার মেয়েকে বোঝান, ও অন্যায় করেছে, বাবার অধিকার থেকে আমাকে বঞ্চিত করেছে। তোমাকে জানানো হয়েছিল, তুমি তখন মানতে চাওনি। বিকাশ বলতে ভুরু কুঁচকে দেবব্রত বলল, কি? তোমার শ্বশুরমশাই নিজে গিয়েছিলেন তোমাদের বাড়ি, বললেন শিপ্রা। ওনাকে আমি বিশ্বাস করি না, দেবব্রত একই রকম গম্ভীর হয়ে বলল। তাচ্ছিল্য ভরে হাসলেন বিকাশ। তা করবে কেন? কাউকে বিশ্বাস করতে গেলে মন থেকে পরিষ্কার থাকতে হয়। অত নোংরার মধ্যে বিশ্বাস স্থান পায়? কবে গেলেন আপনি? এত বয়স, মিথ্যে বলছেন। দেবব্রত আবার খিঁচিয়ে উঠল। তোমার মাকে জিজ্ঞেস করবে, উনি সব জানেন, গম্ভীরভাবে বললেন বিকাশ।
আপনি সব ব্যাপারে আমার মাকে টানবেন না। বাবার মৃত্যুর পর যখন আমার 4 বছর বয়স, সেই থেকে একা উনি আমায় সামলেছেন। আপনি যখন তখন আমার মাকে অপমান করে গেছেন, আবার তাই করছেন। তোমার মায়ের সঙ্গে আমার মেয়ের বনতো না, তাই বোঝাতে যেতাম। আর সেটা যদি অপমান হয়, আপনার কথার ঝাঁঝ আপনি জানেন না? দেবব্রত বলল, মুখ চোখ ঘুরিয়ে। শিবটা বলে, দেবব্রত, তুমি তোমার ছেলের জন্য কথা বলতে এসেছো না মা? দেবব্রত চুপ করে গেল, মাথা নামিয়ে নিল। শিবটা বললেন, তোমরা নয় ডিভোর্সটাই নিয়ে নাও, বাচ্চার কাস্টডি তো কৌশিকই পাবে। তারপর সপ্তাহে নয় একদিন ঈশানকে তুমি নিজের কাছে রেখো, বা কোর্ট যেমন রায় দেয়। কিন্তু এভাবে চিৎকার চেঁচামেচি করে ঈশানকে অসুস্থ করো না। তবু বলবো, আপনাদের আমায় কৌশিকীর প্রেগনেন্সির খবর দেওয়া উচিত ছিল। এবার কৌশিকী ভিতরের ঘর থেকে বেরিয়ে এলো, গলা তুলে বলল, কি করে খবর দিতাম দেবব্রত? তুমি মোবাইল সুইচ অফ করে রাখতে। তুমি নিজে আমায় তোমার ঘর থেকে বের করে দিয়েছিলে। তোমার মা আবার আমার বাবাকে বললেন, কার না কার বাচ্চা। তুমি বলো কেন জানাইনি। আমাদের সংস্কার অনেক ভালো, তাই তোমায় ঘরে ঢুকতে দিয়েছি। নইলে গলা ধাক্কা দিয়ে বের করা উচিত তোমার মতো নিতরকে। ঈশান রিন রিন গলায় বলল, দিদু, এই লোকটাকে চলে যেতে বলো না। শুনে দেবব্রত দুহাতে মুখ ঢেকে নিল। সকলে চুপ। বাঁই বাঁই করে ঘুরে চলেছে সিলিং ফ্যান। পাশের 3তলা বাড়িটা ভাঙা হচ্ছে, সেখানে উঠবে নতুন ফ্ল্যাট। তার দুমদারাক্কা আওয়াজ আসছে ছুটে ছুটে। ঘরমাই শুধু ভাঙাচোরার আওয়াজ। তার মাঝে ঈশানের পাতলা কণ্ঠের আবেদন ঘোরাফেরা করছিল, দিদু, লোকটাকে চলে যেতে বলো না। একটা সময় দেবব্রতর মুখ থেকে দুহাত সরল। মুখ তুলে দীর্ঘশ্বাস ফেলল দেবব্রত। বলল, সরি কৌশিকী, সেদিন যা করেছিলাম তা কোনো স্বামী তার স্ত্রীর সঙ্গে করে না। সত্যি আমি যা করেছি ঠিক করিনি। আমি রাগে অন্ধ হয়ে গিয়েছিলাম, সরি। কিন্তু এখন আমি অ্যাডজাস্ট করতে রাজি। তুমি আর ঈশান আমার সঙ্গে ফিরে চলো প্লিজ। কৌশিকী হাসল, হাসিতে ছিল বিদ্রুপ। সরি বলতে 4 বছর লাগলো? তাও বলছো নিজের স্বার্থে। তোমার সুখের জন্য আমায় তোমাকে ক্ষমা করতে হবে, আবার তোমার সঙ্গে ওই নরকে থাকতে হবে। কি আবদার গো। শিবরা বললেন, দেবব্রতর জন্য নয় কৌশিকী, ঈশানের জন্য। এই ক্ষুদ্র প্রাণটা কেন অ্যাডজাস্ট করবে? ও স্বাভাবিক জীবন পাওয়ার অধিকার রাখে নাকি? আর 5টা বাচ্চার মতনও ঘুরতে চাইবে বাবা মা দুজনের হাত ধরে। তখনও ভয় বা নিরাপত্তাহীনতায় ভুগবে না। ছোটবেলাটা সুখময় হবে। বল, তুই কি তা চাস না? বাচ্চার জীবনে ঠাকুরমা, দাদু, দিদিমার থেকে গুরুত্বপূর্ণ বাবা আর মা। কৌশিকীর চোয়াল শক্ত হচ্ছিল। গম্ভীর স্বরে কৌশিকী বলল, যে বাড়িতে ঈশানের জন্ম নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল, সেই বাড়িতে যাবে আমার ছেলে? এখন যদি আমি বলি ঈশানের বাবা দেবব্রত নয়, কি করবে শুনে দেবব্রত? পুলিশের কাছে যাবে, না ঈশানের ওপর দাবি ছেড়ে দিয়ে আমার চরিত্রে কাদা ছেটাবে? পুরনো কথা মনে রেখে কী লাভ? শিপ্রার কথা থামিয়ে কৌশিকী বলল, ওর যদি লজ্জা থাকে তবে কোনো দিনও ঈশানকে পাওয়ার কথা ভাববে না। আমি জানতাম না তুমি প্রেগনেন্ট কৌশিকী। মা আমায় বলেনি কিছুই। তুমিও তো খোঁজ নাওনি। কি ভেবেছিলে আমার সঙ্গে যোগাযোগ ছিন্ন করে আমাকে উচিত শিক্ষা দেবে? তুমি কি সব ভুলতে পারবে না কৌশিকী ঈশানের জন্য? ঈশানকে আমি আমার মতন করে মানুষ করতে চাই দেবব্রত। তোমাকে আমার দরকার পড়বে না। আর ঈশানের, ও কি কোনো দিনও প্রশ্ন করবে না তোমাকে? উত্তরটা নিশ্চয়ই দেব। বলবো ঠাকুরমার সন্দেহ ছিল ওর জন্ম নিয়ে। কৌশিকী প্লিজ, এসব তুমি বলতে পারো না ঈশানকে। গেট আউট দেবব্রত। আমার তোমাকে কোনো প্রয়োজন নেই, না আমার না আমার ছেলের। কৌশিকী আউট। কৌশিকী উঠে দাঁড়ালো। শিপ্রা বললেন, এমন করে না মা, ও তো নিজে এসেছে। ও আমার কাছ থেকে ঈশানকে কেড়ে নিতে এসেছিল, ক্ষমা চাইতে আসেনি। আমি তখন সত্যিটা জানতাম না। আমার মা উল্টোপাল্টা কথা বলতে পারে। আমি তো ঈশানকে নিয়ে কোনো প্রশ্ন তুলিনি কৌশিকী। তবে সেদিন কি তুমি আমার সাথ দিয়েছিলে? বের করে দাওনি ঘর থেকে? তখন আমরা দুটো অপরিণত মানুষ ছিলাম কৌশিকী, কিন্তু এখন যে বাবা মা হয়ে গেছি,
কৌশিকীর চোখের পাতা পড়ার সঙ্গে সঙ্গে ঝরঝর করে ঝরে পড়ল চোখের জল। ঠোঁট কামড়ে ধরল কৌশিকী। মাকে কাঁদতে দেখে ঈশান মার দিকে আঙুল তুলে কান্না জুড়ল। কান্না জড়ানো গলায় বলল, মাম্মা কাঁদছো কেন? দেবব্রত বলল, আপনাদের অসুবিধা না হলে আমি এখানে থাকতেও রাজি আছি, আপনাদের সঙ্গে। হাসলেন শিপ্রা, আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু তুমিই আবার বলবে আমরা সবাই মিলে তোমাকে তোমার মায়ের কাছ থেকে আলাদা করেছি, তাই বউ ছেলে নিয়ে তুমি ফিরে যেতে পারো, কিন্তু দায়িত্ব পালন করার চেষ্টা করো। সংসারে অশান্তি হবেই, তা বলে কর্তব্য দায়িত্ব ভুলে এমন পাশবিক আচরণ কি শোভা পায়? ঈশান মায়ের কোলে, কৌশিকী আদর করছিল ঈশানকে। দেবব্রত কাছে গিয়ে ছেলেকে কোলে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু সে কিছুতেই যাবে না, কান্না জুড়ল। দুত্তু পাজি। মুখটা শুকিয়ে গেল দেবব্রতর, ঠোঁট ফুলে গেল যেন এই কেঁদে ফেলে। শিপ্রা বললেন, ইস্যু দুত্তু পাজি নয়, এটা তোমার বাবা। না না, মাথা নাড়ছে ঈশান। শিপ্রা স্নেহে হাত রাখল দেবব্রতর পিঠে, বললেন, বাবা হতে সময় লাগবে দেবব্রত, একদিনে কি বাবা হওয়া যায়? ও যখন দেখবে তুমি ওর মাকে ভালোবাসছো, তখন ওর সব ভয় শঙ্কা চলে যাবে। তোমার মাকে কেউ কিছু বললে তুমি সইতে পারো না, তবে ঈশানের মায়ের সঙ্গে কেউ দুর্ব্যবহার করলে সে কেন সইবে? আফটার অল তোমারই তো ছেলে। চোখের কোণে জল মুছে দেবব্রত বলল, চলো না কৌশিকী, আবার আগের দিনগুলোতে ফিরে যাই, যেখানে আমরা ভালোবেসেছিলাম একে অপরকে। ছোট্ট শ্বাস ফেলে কৌশিকী বলল, তা হয় না দেবব্রত, মানুষের মন তো আর কম্পিউটার নয় যে ডিলিট বাটনে সব কিছু মুছে ফেলা যায়। আমার মনে হয় এতদিন যখন তুমি আমাকে ছাড়া থাকতে পেরেছো, বাকি দিনগুলোও পারবে। আর ঈশান, তোমাদের ছেলেদের আর কি, আর একটা বিয়ে করলে আর একটা ঈশানও পেয়ে যাবে। তা কি আর তুমিও পারবে না? আমি ঈশানকে কারোর সঙ্গে ভাগ করব না দেবব্রত, তাতে তুমি যাই বোঝো আর যাই বলো, ছেলে আমার থাকবে, আর ওকে আমি একাই মানুষ করে তুলব। তুই কি ঠিক করছিস কৌশিকী? শিপ্রা বলতে হাত তুলে মাকে থামালো কৌশিকী। আমি ডিভোর্স চাই। ছেলের সঙ্গে নয় কোর্টের নিয়ম মতন যেমন চাইবে দেখা করবে, বাট এর বেশি নয়। কিন্তু কৌশিকী, কোনো কিন্তু নয় দেবব্রত, বাবা হওয়া সহজ নয়, আর সেই অধিকার পাওয়াও অত সহজ নয়। যাও, ইউ প্লিজ লিভ। ঈশানকে কোলে নিয়ে কৌশিকী ওদের ব্যালকনিতে এসে দাঁড়ালো। বেলা পড়ে গেছে, সূর্য পিছোচ্ছে তাপ সঙ্গে করে। ঈশান মার কোলে শান্ত। ক্যাম্পাস পেরিয়ে চলে যাচ্ছিল দেবব্রত। একবার মুখ তুলে দেখল তিনতলায় দাঁড়িয়ে থাকা কৌশিকীকে, কৌশিকীর কোলে ঈশানকে। চোখের কোণ মুছে চলে গেল দেবব্রত। কৌশিকী দাঁড়িয়ে রইল সোজা হয়ে, মেরুদণ্ড টান টান করে। কিন্তু কেন যেন আজ বারবার মনে পড়ছিল কলেজের দিনগুলো। ওই করিডোর, চোখাচোখি হওয়া, লুকিয়ে দেখা করা, প্রথম চুমু। চোখ ভিজছিল কৌশিকীরও, কিন্তু তবু যেন দৃঢ় মেরুদণ্ড। ভিতর থেকে বলছে যেন কেউ, আর না, আর না। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।